লুট হওয়া সাদা পাথর উদ্ধারে সিলেটের ভোলাগঞ্জে অভিযান। আগের মতো রূপে ফিরিয়ে দেওয়ার লক্ষ্য, উদ্ধার হয়েছে কেবল 2%। অভিযান আইছে কিন্তু শ্রমিকরা পর্যাপ্তভাবে তারা এলো পাথরের হামলা। যে পাথরগুলো চুরি হয়েছে সে পাথরগুলো আর ফিরে পাওয়া যাবে না। শুধু জুলাই সনদে বিলুপ্ত হবে না ফ্যাসিবাদী ব্যবস্থা, মত বিশ্লেষকদের। রাজনৈতিক দলগুলোর মানসিকতায় পরিবর্তন না এলে সংস্কার প্রচেষ্টা মুখ থুবড়ে পড়ার শঙ্কা। কর্তৃত্ববাদের পতন চেয়েছি, কিন্তু কর্তৃত্ববাদের চর্চার থেকে নিজেরা সরে আসার জন্য প্রস্তুত নয়। তারা যদি এটা গুরুত্বপূর্ণ এইসব পরিবর্তনগুলো এটা যদি মনে না করে তাহলে কিছুই হবে না। রাজধানীর গোরানে প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় একজন গ্রেপ্তার। স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে ভাঙচুর, লুটপাট চালায় বিল্ডার্স কোম্পানি, অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এই যে নুসমিদা বা এই যে যাদেরকে ভাড়া করে নিয়ে আসছে এসব কামাল করছে। ওরা আসছে প্লাস ওনাদের সাথে আরো যে বিএনপির যে কর্মীগুলি আছে ওরা আসছে, বহিরাগত মানুষগুলি নিয়ে আসছে। যুব শক্তি বাংলাদেশের প্রধান সম্পদ মনে করেন দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার। গণতন্ত্র সমৃদ্ধ করতে দলগুলোর মধ্যে গঠনমূলক আলোচনার পরামর্শ। এই দেশের যুব শক্তি কি অসাধারণ তার প্রমাণ বোধহয় আমরা সবাই পেয়েছি। এখন দরকার তাদের শক্তিকে কাজে লাগানো, সেখানেই অভিজ্ঞদের অংশগ্রহণও দরকার। জনবল সংকটে বাগেরহাটে টাইফয়েড টিকাদান কার্যক্রম বাস্তবায়ন নিয়ে দুশ্চিন্তা। দ্রুতই নিয়োগের আশ্বাস দিলেন সিভিল সার্জন। হঠাৎ যোগানের টানে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পেঁয়াজের দাম। সংরক্ষণের সময় নষ্ট হবার যুক্তি কৃষকের, ইচ্ছাকৃত সংকট বলছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক চাপ, নিন্দা উপেক্ষা করে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় অন্তত 100 ফিলিস্তিনির প্রাণহানি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। লুট হওয়া পাথর উদ্ধার করে সাদা পাথরের জায়গায় আগের মতোই ফিরিয়ে দেয়া সহ 5 দফা সিদ্ধান্ত নিয়ে নদীতে নেমেছে প্রশাসন। যদিও যত পাথর লুট হয়েছে তার 2% উদ্ধার করা যায়নি। মধ্যরাতে অভিযানের সাথে ছিল টিম যমুনা। সিলেটের ভোলাগঞ্জ থেকে জানিয়েছেন সহকর্মী আখলাকুস সাফা, সাথে ছিলেন আরেক সহকর্মী মাহবুবুর রহমান রিপন। 5 আগস্টের পর সর্বদলীয় এক লুটপাটে শেষমেশ একেবারে নাই হয়ে গেছে এই সাদা পাথরের পাথরগুলো। এরই মধ্যে এই দৃশ্য সবাই দেখেছেন এবং 2024-এর নভেম্বর থেকেই এ নিয়ে রিপোর্টও করেছিলাম আমরা, কিন্তু তখন কোনো টনক নড়েনি। সবশেষ এ নিয়ে যখন বড়সড় আলোচনা শুরু হলো তখন আজ রাতে একটি বিশেষ সভা করেছে প্রশাসন, যেখানে যৌথ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। 5 দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের ফলেই কিন্তু আমরা রাস্তায় রাস্তায় আসতে আসতে দেখেছি যে ব্যাপক অভিযান শুরু হয়েছে। বিশেষ করে যেই ট্রাকগুলো পাথর বোঝাই চলে যাচ্ছিল সেগুলোকে আটকে দেওয়া হয়েছে। এখন আমরা এসেছি একদম মূল স্পটে যেখানে অভিযান চলছে। আমরা দেখব কিভাবে এই অভিযান পরিচালিত হচ্ছে। এগুলো জব্দ করা হয়েছে। কখন জব্দ করা হয়েছে? আজকে দিনের বেলা। যে পরিমাণ পাথর নিয়ে যাওয়া হয়েছে সেগুলো মোটামুটি প্রতিস্থাপন করা সম্ভব? যে পাথরগুলো চুরি হয়েছে সে পাথরগুলো আর ফিরে পাওয়া যাবে না। তবে যেগুলো এখনো নদীর ধারে কাছে আসে, এরা নিয়ে পালাই যেতে পারে নাই, সেগুলো উদ্ধার অভিযান চলছে। ধরেন এইটুকু আমি তুলে নিয়ে গেছি, হ্যাঁ, আপনি এখন কতটুকু প্রতিস্থাপন করতে পারছেন? অর্ধেক নাকি তার কম? মানে আমি শেষে যেটা দেখালাম এইটুকু। কি পরিমাণ পাথর ফেলছেন? অনেক পাথর ফেলেছি। কখন থেকে? সন্ধ্যা থেকে। এতদিন করেননি কেন? এটা আমি বলতে পারবো। আমাকে আজকে স্যার নির্দেশ করতে আমি চলে এসেছি। তো আপনি তো মেম্বার, আপনি তো আপনার সামনেই তো হয়েছে এগুলো না, আমাদের সামনে আমরা আসলে চেষ্টা করছি, কিন্তু অনেক শত শত শ্রমিক থাকাতে কারো সাহস হয় নাই। আমরা ব্যক্তিগতভাবে এখানে অভিযান আইছে কিন্তু শ্রমিকরা
পর্যাপ্তভাবে তারা এলোপাতাড়ি হামলা করছে। প্রশাসনের ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যেখান থেকে পাথরগুলো নিয়ে যাওয়া হয়েছে সেগুলোকে ঠিক আগের জায়গায় অর্থাৎ নদীতে ফেলে দিতে হবে। যতটা কড়াকড়ি পদক্ষেপ বলা হয়েছে বাস্তবে দেখাও যাচ্ছে ঠিক ততটাই, কিন্তু যেটা সম্ভব হচ্ছে না সেটা হচ্ছে এত মাস ধরে যে পাথরগুলো লুট হয়ে গেছে তার খুব কম ভাগই আসলে এই নদীতে নতুন করে ফেলা সম্ভব হচ্ছে। কারণ আশপাশে যেগুলো শুধুমাত্র স্তূপ করে রাখা হয়েছিল তখনও ট্রাকে উঠানো হয়নি, শুধুমাত্র সেই পাথরগুলোই উদ্ধার করা সম্ভব হয়েছে। মধ্যরাতের অভিযানে সীমিত সংখ্যক যে পাথরগুলো নদীতে ফেলে যাওয়া হলো, এই পাথরগুলো কাল সকাল পর্যন্ত থাকে কিনা অথবা দুপুর পর্যন্ত থাকে কিনা তার কিন্তু কোনো নিশ্চয়তা দিতে পারছে না কেউই। কারণ এর আগেও এমন অভিযান হয়েছে, অভিযান দল চলে যাওয়ার পর ঠিক আবারও পাথর উত্তোলন করা হয়েছে। দেখার অপেক্ষা আগামীকাল কি হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, সাদা পাথর, ভোলাগঞ্জ, সিলেট। সংস্কারের রাজনীতি নাকি রাজনীতির সংস্কার? আইনি বাধ্যবাধকতা থাকার পরও দলগুলোর গঠনতন্ত্রে গণতন্ত্রের চর্চা খুবই সীমিত। প্রশ্ন উঠছে, দলে গণতন্ত্র চর্চা নিশ্চিত না করে শুধু সংবিধান সংস্কার বা জুলাই সনদে সই করে কি বিলুপ্ত করা যাবে ফ্যাসিবাদী ব্যবস্থা? টিআইবির সাম্প্রতিক গবেষণায় বলা হয়, গত 1 বছরে রাজনীতির গুণগত কোনো পরিবর্তন দৃশ্যমান নয়। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলে নীতি নির্ধারকদের মানসিকতা আর মানুষের সচেতনতা তৈরি না হলে এবারও মুখ থুবড়ে পড়তে পারে সংস্কার। নেতারা অবশ্য আরপিওর বাস্তবায়ন না হওয়ার দায় চাপাচ্ছেন ইসির ওপর। আরিফিন শাকিলের প্রতিবেদন। স্বৈরাচারী ব্যবস্থা ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপরই তোড়জোড় শুরু হয় রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের। প্রথমে 6টি কমিশন করে তার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে 15 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ঐক্যমত্য কমিশনের। পরিমার্জন করা হচ্ছে। এবারই কি প্রথম এমন সংস্কার নিয়ে আলাপ? উত্তরটা হলো না। 1.5 দশক আগে জরুরি অবস্থা জারির পর মঈন ফখরুদ্দিন সরকার নিয়ে সবচাইতে বেশি সমালোচনা হয় এই সংস্কার ইস্যুতে। দলগুলোর ভিতরে গণতন্ত্রের চর্চা না থাকাতেই তখন রাজনৈতিক সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়। আলোচিত -2 ফর্মুলায় কারাবন্দী হন 2 নেত্রী। তখনও তুমুল আলোচনা ছিল কিংস পার্টি নিয়ে, কিন্তু ভেস্তে গেছে সেসব। শেষ পর্যন্ত নির্বাচন ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার আরপিওতে যুক্ত করা হয়। এর মধ্যে আছে রাজনৈতিক দলের নিবন্ধন সহ বেশ কিছু বিষয়। শামসুদ্দা কমিশন তারা চেষ্টা করেছে, কিন্তু পরবর্তী যেই দুটো নির্বাচন কমিশন হয়েছে তারা এগুলো কোনো কিছু প্রতি ভ্রুক্ষেপ করে নাই। তারা পক্ষপাত দুষ্ট ছিল। নিবন্ধিত প্রায় সব দলের গঠনতন্ত্রের সঙ্গে ইসির আরপিও এখনও সাংঘর্ষিক। যেমন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গঠনতন্ত্রে নেই সবার মতামত নেয়ার বিধান। বিএনপি জাতীয় পার্টিতে দলীয় প্রধানের ক্ষমতা অসীম, মনোনয়ন চূড়ান্তে মানা হয় না বিধান। ওই ক্ষমতাটা রাখা হয়েছে সংকটময় মুহূর্তের জন্য, এবং কোনো সময় যদি প্রয়োজন হয় দলীয় প্রধান সেটা এক্সারসাইজ করতে পারেন। আমরা আরপিওর সমস্ত বিধিবিধান মেনেই এই পর্যন্ত ইলেকশন কমিশনে আমাদের হিসাবপত্র সবকিছু দেয়া হয়। যদি কোনো রকমের ভায়োলেশন দেখা দেয় তখন তো ইলেকশন কমিশনই চিঠি দিবে রাজনৈতিক দলগুলোকে। সেরকম চিঠি তো আমরা পাইনি। সংবিধানের পরিবর্তে ধর্মী বিশ্বাসে গুরুত্ব ধর্মভিত্তিক দলগুলোর। আয় ব্যয়ের হিসাব জমা দিলেও স্বচ্ছতা নিয়ে কোনো তথ্য জানায় না ইসি। নিষেধ থাকলেও নিবন্ধিত দলের পাশাপাশি এনসিপিও সহযোগী সংগঠন যেমন করেছে তেমনি বিদেশেও কমিটি দিয়েছে। আমরা আমাদের সংবিধান ইসলামিক রুলসকে সমন্বিত করেছি, যেটার মাঝে সংবিধানের সাথে কোনো কন্ট্রাডিকশন তো নাই। এবার অন্তর্বর্তী সরকার দলগুলোর সংস্কারের পরিবর্তে জোর দিয়েছে সংবিধান, নির্বাচন, বিচার, দুদক, পুলিশ ও প্রশাসন সংস্কারে। পুলিশ সংস্কার বাদে ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের উপর প্রথম পর্যায়ে 62 আর দ্বিতীয় পর্যায়ে শর্ত সাপেক্ষে 19টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। টিআইবি শঙ্কা, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে ক্রমশ সংঘাতপূর্ণ হয়ে উঠছে রাজনীতি। তবে কি শুধু আইনি কাঠামো স্বৈরাচার ঠেকানোর জন্য যথেষ্ট নয়? সম্ভাবনা বিশাল তৈরি হয়েছে এবং তার জন্য কাঠামো তৈরি হয়েছে, মোটামুটি এক ধরনের রূপরেখা তৈরি হয়ে গেছে, কিন্তু বাস্তবায়নের পথে অন্তরায় রয়ে গেছে এবং পথটা যে কণ্টকমুক্ত সেটা বলার মতো এখনো সুযোগ আমি দেখছি না। আমরা কর্তৃত্ববাদের পতন চেয়েছি, কিন্তু কর্তৃত্ববাদের চর্চার থেকে নিজেরা সরে আসার জন্য প্রস্তুত নয়। রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছা না থাকে, তারা যদি
আগ্রহী না হয় এবং তারা যদি এটা গুরুত্বপূর্ণ এইসব পরিবর্তনগুলো এটা যদি মনে না করে তাহলে কিছুই হবে না। তো নাগরিকরা সোচ্চার হলে, সক্রিয় হলে এবং প্রতিবাদী হলে, তারা অত্যন্ত প্রভাবী ভূমিকা পালন করলে তাহলেই হবে, তা না হলে হবে না। টিআইবির গবেষণায় বলা হয়, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট কর্তৃত্ববাদী চর্চা বাস্তবে প্রতিহত করা কঠিন হবে। সুশাসন আর গ্রহণযোগ্য নির্বাচনের নামে এখন পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে 17 বার। প্রত্যেক নির্বাচনের আগেই আরপিওতে নানা ধরনের সংযোজন বিয়োজন করে নির্বাচন কমিশন। দু একটি ব্যতিক্রম ঘটনা বাদে এই কাটাছেঁড়া যে খুব একটা কাজে লাগেনি তা এখন প্রমাণিত। রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের মাধ্যমে মানুষের মননে পরিবর্তনের যেই জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা যদি এবার পূরণ না করা যায় তবে কি আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি নেবে বাংলাদেশ? বিশ্লেষকরা এই প্রশ্নের উত্তর রাখতে চান পরবর্তী প্রজন্মের জন্য। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর খিলগাঁওয়ের গোরান এলাকায় এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি দখল করতে একটি বিল্ডার্স কোম্পানি স্থানীয় বিএনপি নেতাদের সাথে নিয়ে বাড়িতে তাণ্ডব চালায়। ট্রাকে করে লুট করে নিয়ে যায় টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার, টাকা সহ মূল্যবান জিনিসপত্র। এই ঘটনায় মামলা হলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সহকর্মী আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। গত 21 বছর ধরে রাজধানীর খিলগাঁও থানাধীন গোরান এলাকায় এই বাড়িটিতে বসবাস করেন শাহিনুর বেগম ও তার ভাই হান্নান। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 9 শতক জমিসহ এই বাড়িটির দিকে নজর পড়ে একটি বিল্ডার্স কোম্পানির, যার সর্বশেষ পরিণতি এমন তাণ্ডব। আমার 40 বছরের সংসার তছনছ করে দিছে। আমরা তো মা জাতি, আমাদের সংসারের তো মায়া আছে, আমার সংসারই তো নাই। ওরা পথে আমার ইন্ডাকশন কুকারটা সহ নিয়ে গেছে। দেখেন এই পাশের চুলাটা ওরা ইট দিয়ে ভেঙে রেখে গেছে যাতে চুলাতে রান্না না করতে পারি। গত 3 আগস্টের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বাড়িটি দখলে নিতে দলবল বেঁধে আসে বেশ কয়েকজন, মারধর করে বাড়ির লোকজনকে। পরে পুরো বাড়িটি এভাবেই হামার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়। লুটে নিয়ে যায় টিভি, ফ্রিজ, এসি, ফার্নিচার, স্বর্ণালংকার, টাকা সহ মূল্যবান বহু জিনিসপত্র। ফার্স্ট নিয়ে গেছে এসি, তারপরে ডিপ ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার মেশিন, ইন্ডাকশন কুকার, তারপরে স্বর্ণ, টাকা সমস্ত নিয়ে গেছে, লোড করে নিয়ে গেছে। আপনার 2টা ট্রাক একদম লোড করছে আর হাতে যা নিতে পারছে। পরিবারটির অভিযোগ, বেলভিউ প্রপার্টিজ নামের একটি বিল্ডার্স তাদের জমিটি দখল নেয়ার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে। নিজেরা ব্যর্থ হয়ে স্থানীয় বিএনপি নেতাদের সাথে নিয়ে চালিয়েছে ভাঙচুর ও লুটপাট। মেন ডেভেলপার এই যে নুসমিদা বা এই যে যাদেরকে ভাড়া করে নিয়ে আসছে, এসব কামাল করছে। মকবুল নামে সিপাহীবাগের ওনারে হায়ার করছে, উনিও আসছে, উনিও আমাদের ছেলেদের গায়ে হাত তুলছে, মারামারি করছে। ইউনুস মির্জার সাথে যে বিএনপির ওয়ার্ড থানার যে নেতাকর্মীগুলো আছে ওরা আসছে, প্লাস ওনাদের সাথে আরো যে বিএনপির যে কর্মীগুলি আছে ওরা আসছে, বহিরাগত মানুষগুলি নিয়ে আসছে। চলে যান কেন, সাদা না দেওয়াতে তো। এই ঘটনার আগেও একাধিকবার বাড়িতে এসে হুমকি ধামকি দিয়ে যায় সন্ত্রাসীরা। মাসখানেক আগে সবাইকে ঘরে তালাবদ্ধ করে বাড়ির সামনের সব গাছ কেটে ফেলে তারা। সিসি ক্যামেরার ফুটেজে মিলেছে সেটির প্রমাণও। পরিবারটিকে বাড়ি ছাড়া করতে গ্যাস বিদ্যুতের লাইন কাটার পর সর্বশেষ তাদের বাড়িতে ঢোকার রাস্তাটি প্রাচীর তুলে বন্ধ করে দিয়েছে চক্রটি। দেয়াল টপকানো ছাড়া বাড়িতেও ঢুকতে পারছে না কেউ। আমরা 21 বছর যাবত আসা যাওয়া করি, 1 মাস হয়েছে গেটে তালা দিছে ওরা। সরকারি লাইন একবার নিজে আর কি লোক আনছে, এনে আমাদের মিটার থেকে নিয়ে একবার খাম্বা পর্যন্ত আমাদের প্রায় 100 ফিট তার, এই 100 ফিট তার ওনারা নিয়ে গেছে কেটে। বাড়িটি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ইউনুস মির্জা জড়িত বলে অভিযোগ উঠেছে, যদিও তার দাবি এই অপকর্মে জড়িত কাউকেই চেনেন না তিনি। এই ঘটনায় রাজধানীর খিলগাঁও থানা ও আদালতে 2টি আলাদা মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে কামাল নামের একজন। পুলিশ বলছে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। সেখানে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা তো অবশ্যই অপরাধ। ঘটনার সাথে সাথেই ওই এলাকার মোবাইল টিম রেসপন্স করে এবং সেখানে যাওয়ার পর তারা ছত্রভঙ্গ হয়ে যায়। বাকি আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
ভূমিদস্যু এই চক্রটির বিরুদ্ধে আরও বহু মানুষের জমি দখলের অভিযোগ রয়েছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যুর মোটিভ জানতে দুজনকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, কয়েকজন বন্ধু নির্যাতন চালিয়ে তাকে একটি ভবনের ছাদ থেকে পাশের ভবনের ছাদে ফেলে দেয়। তবে যুবকের বন্ধু ও প্রত্যক্ষদর্শীদের দাবি দুর্ঘটনাতেই মারা গেছে লিখন। এই নিয়ে এলাকায় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আমার বাবা এখন ঘুমাইবো, আমার বাবা এই খাটে ঘুমাইবো। ২৬ বছরের ছেলেকে হারিয়ে এভাবেই প্রলাপ বকছেন মৃত লিখনের মা। ছেলের মৃত্যুর পেছনে দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। আমার বাবার তো ছিটছেই মারলো, আমার বাবার চোখ দুটা তো বাইরেও করলো, আমার বাবার তো কাটতে কুটতে সবই রেখে দিল। তা আমার বাবার বিচার করবেন না আপনারা? মঙ্গলবার দুপুরে মিরপুর ১-এর শাহালিবাগ এলাকার একটি ৫তলা ভবন থেকে পাশের দোতলা ভবনে পড়ে যায় ২৬ বছর বয়সের লিখন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। এই ঘটনায় লিখনের বন্ধুদের দায়ী করেছে পরিবার। অভিযোগ অমানবিক নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেওয়ার। আইয়া শুনি কারেন্টে ধরে না, আমার বাইরে নিয়ে গেছে গো, মাইরা লাইছে গো। দুতলা থেকে যদি দুতলা পরে মানুষ মরে কিনা এটা আমি আপনার কাছে জানতে চাই। ওইখান থেকে পড়লে ওনার হাত ভাঙবে, মাথা ফাটবে, পা ভাঙবে, মাজা ভাঙবে, বুঝলাম, কিন্তু ওনার মরার সম্ভাবনা খুবই কম। এদিকে এলাকাবাসীরা বলছেন, ছাদ থেকে নিচে নামতে যেয়েই পড়ে যায় লিখন। এতে ভবনের ছাদে রেলিংয়ে থাকা কাচে শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত হয়। এখান থেকে এই পাইপটা দিয়ে নামছিল, এই পাইপটা দিয়ে ওই মানে ওর ওজনটা রাখতে পারে না, এখান থেকে পড়ে গেছে। নামানোর টাইমে তার পার ইতেরটা সালুটটা গেছে নকে, আর মাথা ফুলা ছিল, এই চোখের হিন্দে ফুলা ছিল। কোনো নেশার সাথে জড়িত নয়, আর যদি নেশাই করতো এলাকার অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার লইতো, অনেক দোকানদারের কাছ থেকে বাকি খাইতো, এসব কিছুই না। এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি জানান, তদন্তের স্বার্থে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমরা এটা খতিয়ে দেখছি যে আমরা এই ঘটনা সংক্রান্ত দুজনকে জিজ্ঞাসা করেছি যারা ভিকটিমের সাথে ছিল, আমাদেরকে জিজ্ঞাসা অব্যাহত আছে, আর অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখনের বন্ধুরা জানান, এক ছাদ থেকে অন্য ছাদে নামতে গিয়ে দুর্ঘটনাবশত পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মারা যান লিখন। ওর দোকান থেকে বের হয়ে ওর এই বিল্ডিংটা বাইতে গেছে দুইজন, একজন নামতে পারছে আরেকজন নামতে পারে নাই, যে নামতে পারে নাই ওই পড়ে গেছে। ছাদে তো পানি আবার প্লাস শ্যাওলা আছে, ওইখান থেকে ও হয়তো পা পিছলা পড়ে গেছে, এটাই হইব। তদন্ত শেষে রহস্যজনক মৃত্যুর মোটিভ উদ্ঘাটনের দাবি এলাকাবাসীর। হাসিবুল করিম, বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আমেরিকা যাওয়ার জন্য এক এজেন্সিকে ১৯ লাখ টাকা দিয়েছিলেন নোয়াখালীর চাটখিলের যুবক জাকির হোসেন। বিদেশ যেতে না পারায় সেই টাকা ফেরত চাওয়ায় কয়েকবার হুমকিও পেতে হয় তাকে। সবশেষ গেল রোববার ভাড়া গাড়ির মালিককে ঢাকা বিমানবন্দরে পৌঁছে দিতে এক সহকর্মী সহ নোয়াখালী থেকে রাজধানীতে আসেন ড্রাইভার জাকির। পরে ফেরার পথে নোয়াখালীতে রোগী নেয়ার কন্ট্রাক্ট হয় তার সাথে। এরপর মালিবাগের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে নিজের ভাড়া গাড়ি পার্ক করেন জাকির। পরদিন ভোরে প্রাইভেট কারের ভেতর থেকে উদ্ধার হয় জাকির ও মিজানের মরদেহ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা মা, শোকে স্তব্ধ পুরো পরিবার। গত রোববার ভাড়া গাড়ির মালিককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে সহকর্মী সহ নোয়াখালী থেকে ঢাকায় পৌঁছেন ড্রাইভার জাকির। ফেরার পথে ঢাকা থেকে রোগী নিয়ে যাওয়ার কন্ট্যাক্ট হয় জাকিরের। সেই অনুযায়ী মালিবাগে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে অপেক্ষায় থাকে জাকির ও সহকর্মী মিজান। পরদিন ভোরে প্রাইভেট কারের ভেতর থেকে উদ্ধার হয় দুজনের মরদেহ। এতে হতবাক পাড়া প্রতিবেশীরা। স্বাভাবিক মৃত্যু না হত্যা করা হয়েছে এর সঠিক বিচার চাই। যে আদম ব্যারিগুর সাথে এত ধমকাধমকি করছে, আমার টাকা দেয়, এরাই এই পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে। স্বজনরা জানান, আমেরিকা যেতে কয়েক বছর আগে একটি এজেন্সিকে ১৯ লাখ টাকা দেয় জাকির। যেতে না পারায় ফেরত চান সেই টাকা। এর জন্য কয়েকবার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন স্বজনরা। আমার ছেলের কোনো শত্রু নাই, বিদেশের ব্যাপারে দেন টাকা দিছে দালাল গো হাতে। আজ কত মাস ভাইয়ের সাথে আমেরিকা যাওয়ার টাকাগুলো নিয়ে ঝামেলা চলতেছে আজ অনেক দিন থেকে, প্রায় ১৯ লাখ টাকার মতো। যার সাথে টাকাগুলো সমস্যা চলতেছে তার নাম হলো যে ফজলু। আমার বোনের বাসার যাইবো কইছে, ঢাপ নিয়ে পরে তাকে ভাড়া মারবো, এমনি তো এমনি এই। এখন সবাই যা শুনে আমরাও তা। রুগী টুগি খাইলো
এই ঢাকা না মাছ দিলে যাইতো। আমার জানা দৃষ্টিতে মিজান ভালো ছেলে। পুলিশ জানিয়েছে 24 ঘন্টায় মরদেহে অস্বাভাবিক পচন, মাথা থেকে রক্ত ঝরা এবং গাড়ির মালিকের বক্তব্য সব মিলিয়ে দেখা দিয়েছে রহস্য। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলমান বলেও জানিয়েছেন কর্মকর্তারা। কিভাবে ঘটলো, কেন ঘটলো, এটার অ্যান্সার তো আসলে এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব না। এটা হচ্ছে আসলে পোস্টমর্টম রিপোর্ট, ওই ভিসেরা রিপোর্ট বা কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট এবং এর সাথে সিআইডির যে এক্সপার্ট টিমের যে রিপোর্ট, এগুলো সব মিলে না হলে তার আগে পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি নিহতদের পরিবার ও এলাকাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। 3 দিনের মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। রাত 9:45টার দিকে তাকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা গত সোমবার কুয়ালালামপুরে যান। 3 দিনের সফরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সহ উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেন প্রফেসর ইউনূস। সই হয় 5টি সমঝোতা স্মারক। বুলেট কিংবা সহিংসতা নয়, শান্তিপূর্ণ আলোচনায় পারে গণতন্ত্রের পথ সমৃদ্ধ করতে। ঢাকায় দায়িত্ব নেয়ার পর যমুনা টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার আনিল সুকলাল। জানান, যুবশক্তি এই দেশের প্রধানতম সম্পদ, যেটিকে কাজে লাগাতে হবে। শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক বিনিময়ের চর্চা বাড়াতে চান এই কূটনীতিক। সহকর্মী আহমেদ রেজার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন ভারত, বাংলাদেশ ও নেপালে নিযুক্ত এই হাই কমিশনার। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ভৌগোলিকভাবে দুই দেশ দুই মহাদেশে অবস্থান করলেও সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে সংকট প্রায় একই রকম। নিজ দেশের রাজনৈতিক সংকট সমাধানের অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন ঢাকায় নবনিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার আনিল সুকলাল। বললেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে খোলামেলা আলোচনা প্রয়োজন। তার মতে বুলেট কিংবা সহিংস কর্মকাণ্ড নয়, বাড়াতে হবে গঠনমূলক আলোচনা। The other lesson we learned as South Africans is রাজনৈতিক সামাজিক সংকট থাকতেই পারে, তবে সেজন্য আলোচনা দরকার, গঠনমূলক আলোচনা, বুলেট কিংবা সহিংসতা নয়। নিজের দেশের অভিজ্ঞতা থেকেই বলছি, এরকম পরিস্থিতির আমরাও সম্মুখীন হয়েছি, সেখানে আলোচনাই কাজে দিয়েছে। আপনি ইউরোপ সহ অন্যান্য দেশের রাজনৈতিক আলোচনা দেখলেও প্রমাণ পাবেন। যুবশক্তি এই দেশের দারুণ সম্পদ। বেকারত্ব দূর করে এই গোষ্ঠীকে কাজে লাগাতে পারলে সোনার বাংলা গড়া সম্ভব বলেও মনে করেন তিনি। তবে এজন্য অগ্রজ এবং অভিজ্ঞদের সাথে রাখতে হবে। এই দেশের যুব শক্তি কি অসাধারণ তার প্রমাণ বোধহয় আমরা সবাই পেয়েছি। এখন দরকার তাদের শক্তিকে কাজে লাগানো, সেখানেই অভিজ্ঞদের অংশগ্রহণও দরকার, তবেই না সোনার বাংলা গড়া সম্ভব। নিজের দায়িত্বের মেয়াদে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে চান তিনি। Creating platforms for our youth, our students, our academics, our think tanks. আমি চাই আমার দেশের ছেলেমেয়েরা বাংলাদেশে আসুক, বাংলাদেশ থেকেও শিক্ষার্থীরা আমার দেশে যাক, তাতে দুই দেশের বোঝাপড়াটা ভালো হবে। ব্র্যাকের গ্রামীণ উন্নয়ন প্রকল্প দক্ষিণ আফ্রিকা অনুসরণ করতে পারে। এছাড়া ডক্টর ইউনূস প্রধান অতিথি হিসেবে 2009 সালে দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন, সেখানেও দারিদ্র দূরীকরণ প্রকল্প নিয়ে কথা বলেছিলেন, যা নিয়ে দুই দেশ কাজ করতে পারে। নিজ কর্মক্ষেত্র অর্থাৎ বাংলাদেশ, ভারত ও নেপালকে সাথে নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এই অঞ্চলের সক্ষমতা বৃদ্ধিতে সবসময় তাকে পাওয়া যাবে বলেও জানালেন সুকলাল। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বেড়ে ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা 2 দিন বিপদসীমার উপরে তিস্তা নদীর পানি প্রবাহে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সকাল 6টায় পানি বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে প্লাবিত হয় হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের 20টি গ্রামের নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে 7,000 পরিবার। বানের জলে তলিয়েছে গ্রামীণ সড়ক, রোপা, আমন ক্ষেত সহ বিভিন্ন ফসল। ভেসে গেছে পুকুরের মাছ।
পানি ওঠায় বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। অনেকেই গৃহপালিত পশু নিয়ে আশ্রয় নিয়েছে বাঁধ ও উঁচু স্থানে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারাজের ৪৪টি জলকপাট। এক যুগেরও বেশি সময় ধরে সীমিত সংখ্যক লোকবল দিয়েই বাগেরহাটে চলছে ইপিআই কার্যক্রম। তবে সম্প্রতি টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরুর খবরে দুশ্চিন্তায় পড়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম স্বাস্থ্য সহকারী নিয়ে মাসব্যাপী এমন কার্যক্রম কতটুকু বাস্তবায়ন করা যাবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। টাইফয়েড প্রতিরোধে দেশে প্রথমবারের মতো টিকা দেবে সরকার। ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে শুরু হবে টিকাদান কর্মসূচি। বর্তমানে চলছে নিবন্ধন কার্যক্রম। এমন ঘোষণার পর থেকেই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে বাগেরহাটের স্বাস্থ্য কর্মকর্তাদের। কারণ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হয় সাধারণত স্বাস্থ্য সহকারীদের মাধ্যমেই। তবে জেলায় স্বাস্থ্য সহকারীর ৩৩১টি পদের মধ্যে শূন্য রয়েছে ২৪৩টি। 4টে ইউনিয়নে আমি প্রতিদিন সপ্তাহে 4 দিন এই টিকাদানের বিভিন্ন সাইডে আমি ভ্যাকসিন ক্যারিয়ার পৌঁছে দিই। ঝড় বৃষ্টি যা হোক না হোক সপ্তাহে 4 দিন 2টো ইউনিয়নে 6টা ক্যারিয়ার পৌঁছায় দেওয়া লাগে। জনবল সংকটের মধ্যে মাসব্যাপী এমন কার্যক্রম চলমান রাখা কতটুকু সম্ভব হবে তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। জানালেন ইপিআই কর্মসূচি চলমান রাখতে প্রায় কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজ করতে হয়। সদর স্বাস্থ্য কমপ্লেক্স বাগেরহাটে রুট লেভেলে 8 জন কর্মী এই টিকাদানের কাজ করে থাকি। এর মধ্যে মোস্ট সিনিয়র মানুষ রয়েছেন যারা 3 জন অলরেডি চলে যাবেন। আমাদের এখন এই যে আজকে 15টা সেন্টারে ক্যাম্প হচ্ছে, এই তাদের বাচ্চারা শিডিউল মতো টিকা পাবে। এজন্য অনেক সময় আমাদের যে আসেও এখানে বাচ্চাদের টিকা দিতে হয়। এক যুগেরও বেশি সময় ধরে জনবল সংকট নিয়ে চলছে বাগেরহাটে টিকাদান কর্মসূচি। সীমিত লোকবল দিয়ে কাজ করতে হিমশিম খাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। যদিও দ্রুতই নিয়োগের আশ্বাস দিলেন সিভিল সার্জন। প্রায় এক যুগের বেশি সময় ধরে বাগেরহাট সদর উপজেলা সহ বাগেরহাট জেলায় স্বাস্থ্য সহকারীর কোনো নিয়োগ হয় নাই। আমাদের ছোট্ট সোনামণি যে টিকা কার্যক্রম, এই সীমিত জনবল নিয়ে আমরা যদিও কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু এই ছোট্ট সোনামণিদের টিকা কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে আমাদের বেগ পেতে হচ্ছে। ফিল্ড স্টাফদের অনেকে রিটায়ার করেছে এবং আমাদের স্বাস্থ্যসেবায় টিকা দান কার্যক্রমে ব্যাহত হচ্ছে। সেপ্টেম্বর মাস জুড়ে জেলায় 9 মাস থেকে 15 বছর বয়সী 4 লাখ শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পেঁয়াজের বাজারে গেলে পিলে চমকে উঠছে। সেঞ্চুরি হাঁকানো দ্বার প্রান্তে পণ্যটির দর, অথচ বর্তমান মজুদে চলার কথা আরও কয়েক মাস। কৃষকের যুক্তি, আগের চেয়ে আবাদের খরচ বেড়েছে, সংরক্ষণের অভাবে নষ্টও হচ্ছে অনেক পেঁয়াজ। যদিও ব্যবসায়ীদের অভিযোগ, ইচ্ছে করে বাজারে সংকট তৈরি করছেন বড় চাষিরা। দেশের মানুষ সারা বছর মূলত হালি পেঁয়াজ খায়। রবি মৌসুমে আবাদের পর এটি সংরক্ষণ করা যায় 5 থেকে 6 মাস। এর পরের ফাঁকা সময় পূরণের জন্য কিছু সময় পাওয়া যায় মুড়ি কাটাজাত। অবশ্য খোসা পাতলা হওয়ার কারণে এটি 2 থেকে 3 সপ্তাহের বেশি রাখা যায় না। তারপরও বড় দুর্যোগ না হলে বছরের বড় সময় দেশি পেঁয়াজ খাওয়ার সুযোগ আছে। সরকারের অনুমতি নিয়ে আসে কিছু বিদেশি পেঁয়াজও। ইদানিং অবশ্য উল্টো খবর মিলছে। গত 7 দিনে হঠাৎ প্রতি কেজি পেঁয়াজের দর বেড়েছে গড়ে 15 থেকে 20 টাকা। অর্থাৎ সিটি কর্পোরেশন বাজারে দাম 75 থেকে 80 টাকা, পাড়া মহল্লার দোকানে দাম আরও বেশি। বলা হচ্ছে বৈরী আবহাওয়ায় গৃহস্থের ঘরে পেঁয়াজ নষ্ট হচ্ছে। তবে সব এলাকায় সব চাষির বাড়িতে একই পরিস্থিতি কিভাবে হলো তার সদুত্তর নেই ব্যবসায়ীদের কাছে। পেঁয়াজ ঘাটতি নাই দেশে, কিন্তু এইভাবে করে বাইরে পেঁয়াজ নাই বলে কৃষকরা আজ যা চায় কাল এসে 200 বেশি চায়, তারপর 200 বেশি। এদিকে ব্যবসায়ীরা এদিকে পারে না, 2টা 5টা বেশি, কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা নেই। 100 মন পাইছে, 100% 30 মন নষ্ট হয়ে গেছে। অনেকের বেশিও নষ্ট হয়েছে, মানে পা হয়েছিল না 20টা, আর ভাঙিয়ে পড়ছিল, তুলে আগে তুইছে 25,000 নষ্ট হয়ে যাচ্ছে। এরা বলতেছে যে বৃষ্টিতে নাকি নষ্ট হয়ে গেছে, এরকম কথা বলতেছে। এখন তাদের কথা তো এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা তো আর বলতে পারতেছি না। সবশেষ মৌসুমে দেশে পেঁয়াজের আবাদ হয়েছে প্রায় 5.5 লাখ টন বেশি। হালি জাতের বড় যোগান আসছে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, যশোর ও রাজশাহী থেকে। প্রতি বিঘায় খরচ কম বেশি 60,000 টাকা। তবে সঠিক সংরক্ষণের অভাবে প্রতি বছরই নষ্ট হয় দেশি পেঁয়াজের বড় অংশ। এবারও তার ব্যতিক্রম নয়। কিন্তু প্রতি বছর একই সময়ে সংকট নিয়ে বিভ্রান্তি আছে স্থানীয়দের মাঝে। উড়িয়ে দিচ্ছেন না সিন্ডিকেটের সংখ্যাও। দেশে তো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে,
কারণ কৃষক লাভের আশা পিস ছাড়তেছে না, এই জন্য মনে করি একটু মানে সংকটের মধ্যে আছে। গৃহস্থ আটকা রাই দিলে মানে খরচের টাকা তোলার লেগেন, এখন দেখো লাস্টে বীজ চাং ধরে পৌঁছে গেছে, এখন পচা বীজ বেচছি 40 টাকা, ভালো বীজ 70 টাকা, হাটে 2500-2600 টাকা মন। এক মন পিস জমাতে খরচ কত পড়ছে? 3000-এর উপরে খরচ পড়ে। আর এই পিসের দাম বাড়লিবারে সকল ভদ্রলোকের মাথায় টনক নড়ে। আর যে চাল যে 100 টাকা কেজি হয়, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। করে কৃষক মুখে একবার ধরুন বেঁচে ফেলি তো আমার সারা বছর চলতে হবে, পেঁয়াজ বিক্রি করি, সেই জন্য আমরা কিছু বেচতেছি, কিছু আছে কার্তিক মাস পর্যন্ত ইনশাল্লাহ আমরা বিক্রি করবো। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে পেঁয়াজ আমদানি বন্ধ গত মার্চ থেকে, তবে সম্প্রতি বাজার নিয়ন্ত্রণে আবারও আমদানি শুরুর ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পূর্বাঞ্চলে 3টি সেক্টরে জমিতে অবৈধভাবে পাথর বালু রেখে চলছে প্রভাবশালীদের রমরমা বাণিজ্য। প্রতিনিয়ত ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত সড়ক, ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে ড্রেনের পানি নিষ্কাশন। এতে বৃষ্টিতে জমছে পানি, বাড়ছে স্থানীয়দের দুর্ভোগ। বালু ও শীতলক্ষা নদীপথে প্রতিদিনই আসছে এসব পাথর ও বালু স্তূপ করে রাখা হচ্ছে পূর্বাঞ্চলের 3টি সেক্টরে। অবৈধভাবে চলছে রমরমা ব্যবসা। পূর্বাঞ্চলের পশ্চিম প্রান্তে বালু নদীর পাড়ে 13 ও 14 নম্বর সেক্টর, আর পূর্ব প্রান্তে শীতলক্ষার তীর ঘেঁষা 4 নম্বর সেক্টর। সেখানেই পাথর ও বালুর স্তূপ। প্রতিনিয়ত এসব মালামাল নিয়ে চলছে ট্রাক, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, তৈরি হচ্ছে খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। রাস্তাঘাট মনে করেন ডুবাই পানি ছাড়তেছে, আর আমগো যানজটের মনে করেন গাড়ির মনে করেন রাস্তাঘাট পুরা হ্যাগো ডামটাকে মাল নিয়ে রাত্রে বাইঙ্গা সাইঙ্গা যা আছে আঙ্গো খুব অসুবিধা চলতে আঙ্গো। অটো উল্টা জায়গা, বৃষ্টিপাতের পানি জমে যায়, নানান দিকে যায়, মানে বড় বড় গাড়ি চলে। বালু জমে সেক্টরের কোথাও কোথাও ভরাট হয়ে গেছে ড্রেন, এতে ব্যাহত পানি নিষ্কাশন। সামান্য বৃষ্টিতেই ডুবছে সড়ক ও স্কুল চত্বর, বাতাসে উঠছে ধুলা, কাদামাটিতেও একাকার শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কগুলো। পার্ক আছে ওই পাশে, এদের বলছি ওই পাশে ব্যবসা করে এদের বলছি, কিন্তু কেউ মানে কর্ণপাত করতেছে না। এই বাচ্চাদের সমস্যাটা কেউ মানে নিজেদের সমস্যা মনে করে না। স্কুলের সামনে পেছনে যে বিভিন্ন পাথর বালির ব্যবসা, তো ওদের কারণে আমার মনে হয় যে সমস্যাগুলো হচ্ছে। গেল এপ্রিলের শেষ দিকে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে লিখিত নোটিশ পাঠিয়েছিল রাজু, কিন্তু তা রয়ে গেছে উপেক্ষিত। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতন হলেও পাল্টায়নি চিত্র, শুধু বদল হয়েছে প্রভাবশালীদের হাত। ব্যবসায়ীদের দাবি, সরে যাওয়ার কোনো নোটিশ পাননি তারা, নিয়ম মেনেই চলছে সব। বালুর ব্যবসা যেটা আছে এটা তো আপনার যদি বলে যে হ্যাঁ আমারটা ক্ষতি হয়, আমারটার কোনো ক্ষয়ক্ষতি হয় না। আমি ওদেরকে জিজ্ঞাসি এবং বলছি ওদের সামনে ড্রেনটা পরিষ্কার করে রাখলে পানিটা অটোমেটিক নেমে যাবে। যদিও দ্রুততম সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনার আশ্বাস দিলেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই কথা জানালেন রাজুকের নতুন শহর প্রকল্পের পরিচালকও। অবৈধভাবে যে তারা বালুর ব্যবসা করছেন সেটি বন্ধ করার পরিকল্পনা করেছিলাম, বাট অতিবৃষ্টি নানা কারণেই আমরা অভিযানটি চালাতে পারিনি। বাট আমরা আশা করছি যে আগামী সপ্তাহের মধ্যে আমাদের ম্যাজিস্ট্রেট যাবে, পুলিশ যাবে, যে আমরা এটি বন্ধ করে দিব। অবৈধ অত কোনো ডকুমেন্ট আছে, কোনো এগ্রিমেন্ট করা হয়েছে, ওকে কোনো ভাড়া দেওয়া হয়েছে, এমনি নিজেরা করে ই করতেছে। আমরা যে উচ্ছেদের জন্য আমরা পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছি। রূপগঞ্জ ও কালীগঞ্জ থানা এলাকার 6000-এর বেশি একর জমিতে গড়ে উঠছে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প। রয়েছে 30টি সেক্টর। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। প্রবল বর্ষণ আর স্রোতের তোড়ে পঞ্চগড় সদরের মামা ভাগ্নে খালের উপর নির্মিত স্লুইস গেট সেতুটি দেবে গেছে। উভয় পাশে সংযোগ সড়ক ভেঙে বিলীন আশপাশের 4টি দোকানঘর। যাতায়াতে বিপাকে পড়েছেন সেতুর উপর নির্ভরশীল 5 থেকে 6টি গ্রামের মানুষ। এই ঘটনার জন্য সংশ্লিষ্ট দপ্তরের অবহেলাকেই দায়ী করছেন স্থানীয়রা। এলজিইডির আশ্বাস, নদী খালের পানি প্রবাহ স্থির হলেই নেওয়া হবে ব্যবস্থা। ভারী বৃষ্টিতে সংযোগ সড়ক ভেঙে খালের মধ্যে দেবে গেছে স্লুইস গেট সেতু, বিলীন আশপাশের 4টি দোকানঘরও। 2004 সালে করতোয়ার মিলনস্থল পঞ্চগড়ের মামা ভাগ্নে খালের উপর এলজিইডির তত্ত্বাবধানে নির্মাণ করা হয় সেতুটি। তবে শুধু মামা ভাগ্নেই নয়, এই সেতু দিয়েই শহরে খুব সহজে যাতায়াত করত সদর ও বোদা উপজেলার 5-6টি গ্রামের 1000-5 মানুষ। গেল মঙ্গলবার প্রবল বর্ষণ আর তীব্র স্রোতের তোড়ে দেবে যায় সেতুটি।
এরপর থেকেই এই রুটে বন্ধ যান চলাচল। ফলে শিক্ষার্থী আর স্থানীয়দের পাশাপাশি কৃষি পণ্যবাহী পরিবহনকে 10 থেকে 12 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে শহরে। দুর্ভোগের পাশাপাশি বাড়ছে খরচ। ব্যবসা থাকে ও পাশে যাইতে পারে না, ও পাশ থাকে এই পাশে আসতে পারে না, ছেলে মেয়ে স্কুল যাইতে পারে না, শাক পাতার এখন সবার ঘরে আছে, এখনো পর্যন্ত যাইতে পারে নাই। কাঁচামালগুলো মানুষের বাসায় পড়ে আছে, এগুলা নিতে পারতেছে না, এবং সদর হসপিটালের রোড এটাই, মানুষ ঘুরে যাইতে হচ্ছে অনেক দূর দূরে। স্থানীয়দের অভিযোগ, গেল বছরের ভারী বৃষ্টিতেই ক্ষতি হয়েছিল সংযোগ সড়কের। বস্তা ফেলে জোড়াতালি দিয়ে কোনো রকম সংস্কার করা হয় তখন। দুদিন আগে ভারী বৃষ্টি হলে বন্ধ ছিল স্লুইস গেট, ফলে পানির চাপে ভেঙে যায় এটি। এলজিবি লোকের কারণে মনে করেন দোকানটা ভাঙে চলে গেল, নাহলে তো যদি ঠিক করতো তাহলে আর দোকানটা ভাঙতো না। গেটগুলো ছিল লাগা ছিল, প্লাস যদি গেটগুলো খুলে দিত তাহলে আজকে পানিটা অতি সহজে চলে যেতে পারতো। নদী খালে পানি প্রবাহ কমলেই দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। পাশেই করতোয়া নদী আছে, এখানে আসলে বালি এবং পাথর ব্যাপক উত্তোলনের ফলে নদীর লেভেল অনেক নিচে নেমে গেছে, যার কারণে পার্শ্ববর্তী এই রেগুলেটরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের কথা বিবেচনা করে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে জনগণের পারাপারে দ্রুত ব্যবস্থা করা, সেই সাথে ওখানে নতুন স্ট্রাকচার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। খাল পারাপারে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ছিল 11 মিটার। শুধু যাতায়াত নয়, স্থানীয়রা বলছেন পানি সংরক্ষণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্লুইস গেটটি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নেত্রকোনা মহাশ্মশানে দেশ বরেণ্য শিক্ষক যতীন সরকারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বুধবার রাত 8টার দিকে অধ্যাপক যতীন সরকারের মরদেহ নেত্রকোনায় পৌঁছায়। পরে সর্বজনের শ্রদ্ধা জানানোর জন্য জেলা শহীদ মিনারে নেওয়া হয়। রাত 9টায় জেলা উদীচীর কার্যালয়ে সম্মান প্রদর্শনের পরে 10টায় সাতপায়ে নিজ বাসা বানপ্রস্থে নেওয়া হয় যতীন সরকারের মরদেহ। 1936 সালে 18 আগস্ট নেত্রকোনার চন্দ্রপাড়ায় জন্মগ্রহণ করেন অধ্যাপক যতীন সরকার। তিনি দীর্ঘকাল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। একজন বুদ্ধিজীবী ও প্রাবন্ধিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন তিনি। উদীচী শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের দায়িত্ব পালন করেছেন যতীন সরকার। আন্তর্জাতিক চাপ নিন্দাকে বুড়ো আঙুল দেখিয়ে গাজায় তাণ্ডব হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় একদিনে নিহত হয়েছে কমপক্ষে 100 ফিলিস্তিনি। গাজা সিটিতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। প্রাণ গেছে অন্তত 61 জনের। শহরের সবচেয়ে বড় আবাসিক এলাকা জয়তুনে দিনভর হয়েছে ভারী বোমা বর্ষণ। শহরটিতে 3 দিনে 3 শতাধিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শেখ রেদওয়ান এলাকাতেও হয়েছে বড় ধরনের হামলা। বুধবার আবারও ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের উপর গুলি বর্ষণ করেছে ইহুদি সেনারা। নিহত হয়েছে 37 জন। গাজায় অনাহারে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও 8 জনের। এদের মধ্যে 3 শিশু রয়েছে। দুর্ভিক্ষ পরিস্থিতির কারণে উপত্যকায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে 235 জনে। এদের মধ্যে 106 জনই শিশু। গত সপ্তাহে গাজা সিটি দখলের পরিকল্পনায় অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা। ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান এবং লেবাননের বিস্তীর্ণ এলাকা দখল করে তৈরি করা হবে গ্রেটার ইসরায়েল, পর্যায়ক্রমে যা একসময় বিস্তৃত হবে সৌদি আরব পর্যন্ত। বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পর আবারও আলোচনায় এই বৃহত্তর ইসরায়েল ধারণাটি। সাক্ষাৎকারে তথাকথিত প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি দখলের পরিকল্পনার কথা জানান নেতানিয়াহু। চলতি বছরের জানুয়ারিতে গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করে তেল আবিব, যাতে অন্তর্ভুক্ত করা হয় ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এবং লেবাননের ভূখণ্ডকে। নেতানিয়াহু প্রশাসনের এমন পদক্ষেপের নিন্দার ঝড় ওঠে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। মঙ্গলবার গণমাধ্যমকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া সাক্ষাৎকারের পর আবারও আলোচনায় বৃহত্তর ইসরায়েলি ভূখণ্ডের বিষয়টি। i24-এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিনের ভূখণ্ড সহ জর্ডান, সিরিয়া, লেবানন এবং মিশরের কিছু অংশ নিয়ে গড়ে তুলতে চান গ্রেটার ইসরায়েল। יש דורות של יהודים שחלמו שנגיע לכאן ויש דורות של יהודים שיבואו אחרינו. אז אתה שואל אם אני מרגיש שאני בשליחות היסטורית ורוחנית, התשובה היא כן. গ্রেটার ইসরায়েল ধারণাটি আলোচিত হচ্ছে 1967 সাল থেকেই, যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো নিয়ে বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রয়েছে নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চল। তথাকথিত প্রতিশ্রুত ভূমি বা প্রমিস ল্যান্ড বোঝাতে এই গ্রেটার ইসরায়েলের প্রসঙ্গ উল্লেখ করা হয়।
নীলনদ থেকে ফোরাত নদী, এই বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে মিশর, জর্ডান, সিরিয়া এবং ইরাকের বিভিন্ন এলাকা, যার মধ্যে অন্যতম সিনাই এবং গোলান উপত্যকা। এই দেশগুলোর পাশাপাশি লেবানন এবং ফিলিস্তিনও রয়েছে গ্রেটার ইসরায়েল পরিকল্পনায়। জায়নবাদীদের লক্ষ্য সৌদি আরব পর্যন্ত এই গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইতালি উপকূলে অভিবাসন প্রত্যাশীদের জাহাজ ডুবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৬০ জনকে, নিখোঁজ বেশ কয়েকজন। বুধবার দেশটির ল্যাম্পাদুসা দ্বীপের কাছে এই ঘটনা ঘটে। এখনও চলছে তল্লাশি অভিযান, তাই প্রাণহানি আরও বাড়বে বলে শঙ্কা রয়েছে। এক বিবৃতিতে ইতালির কোস্টগার্ড জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকালে দ্বীপটি থেকে ১৪ মাইল দূরে একটি ডুবন্ত জাহাজ নজরে আসে তাদের। দ্রুত অভিযান শুরু করে তারা। ৫টি জাহাজ, ২টি এয়ারক্রাফট ও একটি হেলিকপ্টার নিয়ে চলছে উদ্ধার তৎপরতা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী লিবিয়া থেকে রওনা দিয়েছিল ৯২ থেকে ৯৭ জনের দলটি। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার লক্ষ্য ছিল তাদের। দুর্ঘটনার কারণ জানা যায়নি। চলতি বছর অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় ভূমধ্যসাগরীয় অঞ্চলটিতে মৃত্যু হয়েছে ৬৭৫ জনের। একসময় ছিল খনি, অথচ মাত্র ২ দশকের প্রচেষ্টায় কালো ধোঁয়া আর ধুলাবালিময় এলাকাটি পরিণত হয়েছে সবুজে ঘেরা এক গ্রামে। গাছপালা আর স্বচ্ছ জলরাশিতে ঘেরা ইয়োচন নামের গ্রামটির অবস্থান চীনে। একসময় চুনাপাথর খনন আর সিমেন্ট উৎপাদন করা হতো খনিটিতে। খনন শেষে এলাকাটিকে পরিত্যক্ত না রেখে পরিবর্তন করা হয় পর্যটন কেন্দ্রে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে বেড়াতে যান লাখ লাখ পর্যটক। সবুজে ঘেরা আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে আচ্ছাদিত এই গ্রামটিকে দেখলে কেউ বিশ্বাসই করবে না একসময় এটি ছিল কারখানার কালো ধোঁয়া আর ধুলাবালিতে আচ্ছন্ন এক খনি। ইয়োচুন নামের গ্রামটি মূলত পরিচিত ছিল চুনাপাথর খনন ও সিমেন্ট উৎপাদনের জন্য। পরিবেশ রক্ষার লক্ষ্যে তৎকালীন প্রাদেশিক নেতা শি জিনপিং ২০ বছর আগে হাতে নেন সবুজায়ন পরিকল্পনা। পুনরুদ্ধার করা হয় ক্ষতিগ্রস্ত জমি, লাগানো হয় বিভিন্ন ধরনের গাছ, তৈরি করা হয় লেক। সময়ের সাথে সাথে পূর্ব চীনের জেজিয়াং প্রদেশে অবস্থিত এই গ্রামটি পরিণত হয় নয়নাভিরাম এক স্থানে। এখন প্রতি বছর পরিবার নিয়ে বেড়াতে আসে লাখ লাখ মানুষ। ২০২৪ সালেই এখানে বেড়াতে এসেছে ১ মিলিয়নের বেশি পর্যটক, যা থেকে আয় হয় $৭.৫ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ। পর্যটকদের জন্য গ্রামটিতে রয়েছে অতিথিশালা, যেখানে তাদেরকে পরিবেশন করা হয় স্থানীয় উপাদান দিয়ে রান্না করা ঘরোয়া খাবার। আমরা স্থানীয় স্বাদ ঠিক রেখে খাবার বানাই, নিজেরাই বাড়িতে সবজির চাষ করি আমরা। দামও ঠিকঠাক, ভ্রমণকারীদের জন্য দারুণ মানানসই। শুধু দেশীয় পর্যটকই নয়, সেখানে ঘুরতে যান বিদেশি পর্যটকরাও। এমনকি বসবাসও শুরু করেছেন অনেকে। তাদেরই একজন পোল্যান্ডের জেসিকা। গ্রামের মানুষদের ইংরেজি শেখানোর পাশাপাশি গ্রামীণ জীবন নিয়ে ভিডিও বানিয়ে তা শেয়ার করেন সারা বিশ্বের মানুষের সাথে। আমি চাই এই জায়গাটার সবচেয়ে সুন্দর দিকটা সবাইকে দেখাতে, আর চাই বিদেশিরা এখানে আসুক আর এখানে স্থায়ীভাবে থাকুক। ইয়োচুনের থেকে অনুপ্রাণিত হয়ে গ্রামটিকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে আশেপাশের আরো ২৪টি গ্রামের যৌথ উন্নয়ন প্রকল্প গ্রেটার ইয়োচুনের কাজ। রেজবানা সায়মা, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।